বনলতার কুকীর্তি প্রমাণ সমেত ফাঁস করে দিল পুলিশ। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় বনলতা বারবার করে অনুভবকে বলতে থাকে, তুমি নিচে সবার সামনে আমার সাথে ওরকম ব্যবহার করলে কেন, কিসের জন্য? না, এইরকমভাবে বারবার করে আমাকে ইগনোর করলে তো হবে না অনুভব, প্রশ্নের উত্তর আমার চাই। অনুভব তখন বলে, কি উত্তর দেব তোমাকে? কি উত্তর দেব? আমার কোনো উত্তর তোমাকে দেওয়ার নেই, বুঝতে পেরেছ? তখনই অনুভবের কথা শুনে বনলতা বলে, আমি তোমার কাছে কিছু একটা চেয়েছি, আর সেটাকে উদ্দেশ্য করে তুমি আমাকে চোর বানিয়ে দেবে, সেটা তো আমি কোনোভাবেই মেনে নেব না। অনুভব বলে, তুমি যদি বলতে পারো লাজু গরিব তাই লাজু চুরি করতে পারে, আমি তো এটাই বলবো যে তোমার টাকাটা লাগতো, তুমি আমাকে জোর করে পাওনি, তাই জন্য তুমি টাকাটা পাওয়ার জন্যই গয়নাগুলো চুরি করে বিক্রি করে দিয়েছো। এবার তুমি আর কিছু বলবে বনলতা? সত্যিটা অনুভব বলে দিলেও বনলতা বুঝতে পারে যে ভুল হলেও মিথ্যে হলেও এটা সত্যি কথা, যে অনুভব যেটা বলেছে সেটা ইগনোর করা যায় না। তাই বনলতা কিছুটা হলেও চুপ হয়ে যায়। অন্যদিকে লাজু ভাবতে থাকে, এই ছেলেটাকে আমি কোথায় যেন দেখেছিলাম। আসলে ময়ূক সারপ্রাইজ দেওয়ার জন্য একেবারে বনলতার বাড়িতে ঢুকে গিয়েছিল। দরজা খুলে দিয়েছিল লাজু, কিন্তু খোলা মাত্রই জিজ্ঞেস করেছিল যে আপনি কে, দোলন গাঙ্গুলি বলে কেউ আছেন কি না এই বাড়িতে। সেটার খোঁজেই এসেছিল ময়ূক, কিন্তু সেটা পুরোটাই মিথ্যে। লাজু তখন ভাবে, এই ছেলেটাকে আমি কোথাও একটা দেখেছি, খুব বারবার করে মনে আসছে। তারপরে মনে পড়ে যে বনলতার সাথে রাস্তাতেই তো এই ছেলেটাকে দেখেছিল, আর সেই জন্যই লাজুর এতটা চেনাশোনা লাগছিল। তার মধ্যেই অনুভব ঘুমিয়ে পড়ার চেষ্টা করে, কিন্তু বনলতা বলে, তুমি যেভাবে আমাকে অপমান করো না, সেটা একদমই উচিত নয় করা। এর মাঝখানে সকাল হয়ে গেছে। বনলতা ফোন করতে থাকে অফিসারকে, আর অন্যদিকে লাজু চলে গেছে থানায়। তখন কনস্টেবল বলে, কী ব্যাপার, আপনি ওই চ্যাটার্জি বাড়ি থেকে এসেছেন না? লাজু বলে, হ্যাঁ, আসলে আমি স্যারের সাথে কিছু কথা বলতে চাই, সেই জন্যই এসেছি। তখনই কনস্টেবল বলে, আপনি অপেক্ষা করুন, স্যার এখন ভেতরে কথা বলছেন ফোনে, আমি ঠিক আপনাকে পাঠিয়ে দেবো স্যারের ঘরে। তখনই বনলতা বলে, অফিসার, আমি বনলতা চ্যাটার্জি বলছি, চ্যাটার্জি বাড়ি থেকে বলছি, কোনো খবর পাওয়া গেল? তখনই অফিসার বলে, কেন বলুন তো, আপনার তো মনে হচ্ছে খুব তাড়া খবরটা জানার জন্য। বনলতা বলে, আমি তো জানি লাজু এই সব কিছু করেছে, কারণ ও ছাড়া বাড়িতে তো আর কেউ আসে না, কেই বা কাজটা করবে, তাই না? অফিসার বলে, আপনি যেন একেবারে জানেনই যে লাজবন্তী ছাড়া এই কাজটা অন্য কেউ করতেই পারে না। তখনই বনলতা বলে, আসলে সকালবেলায় বাইরের মানুষ ঘরের মধ্যে ঢুকে চুরি করে নিয়ে বেরিয়ে যাবে, সেটা তো সম্ভব নয়। অফিসার এই কথাটাকেই ধরে নেয় আর বলে, কে বলল গয়নাগুলো সকালবেলা চুরি হয়েছে? গয়না তো রাতেই চুরি করতে পারতো লাজবন্তী, কারণ লাজবন্তী রাতের বেলাতেই ওনার ঘরে থাকতেন। তখন বনলতা মনে মনে ভাবে, ইস, ফটফট করে কথা বলতে গিয়ে কত বড়ই একটা সত্যি কথা বলে দিয়েছি। না, নিজেকে সামলাতে হবে। এইভাবে ছটপট করে কোনো লাভের লাভ তো হবেই না, উল্টে সব কিছু ধরা পড়ে যাবে। তখনই বনলতা বলে, ফিঙ্গারপ্রিন্টটা এসেছে, কার কার হাতের ছাপ পাওয়া গেছে আপনি কিছু জানেন অফিসার? অফিসার বলে, না, এখনও কিছু জানি না, জানাবো আপনাদের বাড়িতে গিয়ে সমস্ত সত্যিটা জানাবো, আপনি একদম চিন্তা করবেন না ম্যাডাম। এই বলেই ফোনটা কেটে দেয়। তখনই বনলতা ভাবে, পারছি না, এইভাবে আর চেপে রাখতে পারছি না। তার মধ্যেই চলে এসেছে লাজু। লাজুকে দেখার পর অফিসার বলে, তুমি এখানে কি করতে এসেছো? লাজু বলে, আমি সত্যিটা জানতে এসেছি, মানে কোনোভাবে কি জানা গেল যে এই চুরিটা কে করেছে বা হাতের ছাপটা ঠিক কার রয়েছে? মনের ভেতরে অনেক প্রশ্ন, সেটাই জানতে চাইছিলাম। তখনই অফিসার বলে, একটু আগেই বনলতা চ্যাটার্জিও ফোন করেছিল, জানতে চাইছিল, আমি তাকে কিছু বলিনি, তবে এই কেসে তোমাকে আমার অনেকটাই মনে হয় যে তুমি আমাদের সাহায্য করতে পারবে। লাজু বলে, তাহলে তো খুব ভালোই, আসলে জানাটা খুব জরুরি, বলুন না নামটা কার কার রয়েছে? অফিসার বলে, তোমাকে কেন বলবো, কি চাইছো বলো তো তুমি? লাজু বলে, আমি এটাই চাইছি, সব কিছু যেন ঠিক হয়ে যায়। অফিসার বলে, একজন তো রয়েছে যার নাম শর্মিলা, আরেকজন হচ্ছে বনলতা চ্যাটার্জি, আর সেকেন্ড যে রয়েছে তাকেই আমরা সব থেকে বেশি সন্দেহ করছি। লাজু বলে, আমারও মনে হয়েছিল বনলতা দিদি এইসবের পিছনে রয়েছে, কারণ বনলতা দিদিকে আমি ওই ছেলেটার সাথে দেখেছিলাম, আর ওই ছেলেটাই আমাদের বাড়িতে এসেছিল ওই দোলন গাঙ্গুলিকে খোঁজার নাম করে। অফিসার বলে, তার মানে বনলতা চ্যাটার্জিকে তুমিও সন্দেহ করছিলে? লাজু বলে, সত্যি কথা বলতে করছিলাম,
আর বনলতা দিদি বারবার করে আমাকে সন্দেহ করছিল, কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি। বনলতা দিদি আসলেই আমাকে ফাঁসাতে চাইছিল, ভাবছিল যদি ওই বাড়ি থেকে আমাকে কোনোভাবে বের করে দেওয়া যায়। কিন্তু সত্যিটা যে চাপা থাকে না, সামনে আসে, সেটা আরও একবার প্রমাণিত হয়ে গেল। অন্যদিকে ফোন করেছে ময়ূক। বনলতাকে বললে আমার আরও 15 লাখ টাকা চাই। বনলতা বলে তোমার কি মাথা পাগল হয়ে গেল নাকি? অলরেডি বাড়িতে আমাকে সবাই মিলে সন্দেহ করছে কম বেশি। আমি আর একটা টাকাও তোমাকে দিতে পারবো না, বুঝতে পেরেছো ময়ূক? ময়ূক তখন বলে এরকম বললে কি করে হবে বলো তো? তুমি তো আমার প্রেমিকা, বলো তোমাকে ছাড়া আমি আর কার কাছেই বা চাইবো? দেখো প্লিজ, তুমি যেভাবেই হোক টাকাটা দাও, কারণ আমি খেলতে গিয়ে টাকাটা হেরে গেছি আর আমার লাইফ রিস্ক আছে। কিন্তু কোনোভাবেই টাকাটা দিতেও চায় না বনলতা, আর বলে বাড়িতে পুলিশ আসছে, সন্দেহ হচ্ছে, সবাই আমার ওপর সন্দেহ করছে, আমি তোমাকে 1 টাকাও দেবো না, তোমার যা ইচ্ছা তুমি করতে পারো। তারপরেই ময়ূক বলে ঠিক আছে, তুমি যখন চাইছো যা ইচ্ছা করি, তাহলে সেটাই না হয় করি। এরপরেই ময়ূক ভাবে ফোনটা কেটে দিলে তো বন্যা, এরপর তোমাকে ভয় দেখার জন্য আরও একটা কিছু করতে হবে আমাকে। অন্যদিকে লাজু বলে স্যার, আপনি এই রিপোর্টটা আমাকে দিয়ে দিন। এই রিপোর্টটা বাড়িতে দেখাদেখি হলে, জানাজানি হলে সবাই মিলে বনলতা দিদিকে খারাপ কথা শোনাবে। তখন অফিসার বলে আমি তোমাকে মানে এই জিনিসটা দিতে যাব কেন? এই জিনিসটা তো তোমাকে দিতে গেলে আমাদের কাছে ঠিক লাগবে না ব্যাপারটা। আমরা তো ভেবেছিলাম চ্যাটার্জি বাড়িতে যাব, তারপরে এই বনলতা দেবী নামটা সবার সামনে নেব। ঠিক তখন লাজু বলে সবে সবে বিয়ে হয়েছে ওদের, সম্পর্কটা ভেঙে গেলে হয়তো আর কোনোদিনও জোড়াও লাগতে না পারে। সেজন্যই বলছি কোনো একটা ঝামেলা হয়েছে, সেটাকে মেটানোর চেষ্টা করতে হবে স্যার আমাদের। এরপর আপনি যাবেন আমাদের বাড়িতে আর গিয়ে বলবেন যে চুরি করেছে তাকে আপনারা এখনও খুঁজছেন। এই সব কিছুর কথা বলবেন না স্যার, সবাই রেগে গিয়ে হয়তো বনলতা দিদিকে বাড়ি থেকে তাড়িয়েও দিতে পারে। তখনই অফিসার বলে লাজু, তোমাকে সবাই সন্দেহ করছে, বিশেষ করে 2-3 জনকে দেখলাম, কিন্তু আর তুমি তাদের মধ্যে একজনকে বাঁচাতে চাইছো কেন? তখনই লাজু বলে কারণ সম্পর্কটা ভালোবাসার, আর আমি ভালোবাসি বনলতা দিদিকে। বনলতা দিদি জানি না কেন এই জিনিসগুলো করেছে, তবে খুব ভুলই করেছে। এরপর অফিসার বলে আর এই গয়নাগুলোকে কি করে খুঁজে বার করব? তখন লাজু বলে এটা নিয়ে কিছু একটা ভাবতে হবে, তবে ঠিক কিছু না কিছু রাস্তা একটা পার হবেই। কিন্তু দয়া করে স্যার আপনি এই কাগজটা কোনোভাবেই বাড়িতে নিয়ে গিয়ে দেখাবেন না, তাহলে সমস্ত সত্যিটা সামনে চলে আসলে খুব অশান্তি হবে। আমি চাই না কোনো অশান্তি হোক, বরং যা হবে ভালো কিছুই হোক, শুধু এটুকুই প্রার্থনা। অফিসার বলে তোমাকে দেখে মনে হয় তুমি খুবই ছোট, কিন্তু তুমি খুব ম্যাচিওর। তোমার ম্যাচিওরিটিটা আমার খুব ভালো লেগেছে। যাই হোক, তুমি যখন বারণ করলে তো আমি বলবো না। এরপর বনলতার কুকীর্তি সবটাই তো জেনে যায় লাজু, আর ভাবে বনলতা দিদি কিসের যে তোমার এতগুলো টাকা দরকার পড়েছিল কে জানে। তবে তুমি যাতে খারাপ পথে না যাও সেই চেষ্টাই আমাকে করতে হবে, তোমার পাশে আমাকে থাকতে হবে। লাজু বনলতার পাশে থেকে সবটা ঠিক করে দেবে বলে ঠিক করে।